আমরা জানি যে সুইজারল্যান্ড শীতের দেশ, তাদের ওই ওয়েদারটা একটা অনেক বড় ব্যাপার। এখন যদি ছাদখোলা স্টেডিয়ামে খেলা হয়, ডেফিনেটলি দ্যাটস গোয়িং টু বি আ ডিসিভিং ফ্যাক্টর ফর দেম। ওই কন্ডিশনের একটা ডিসঅ্যাডভান্টেজ সুইজারল্যান্ডের জন্য আছে কিনা? কানসাস তো যদ্দূর জানি যে ছাদখোলা স্টেডিয়াম। আমি এটি ছাদখোলা স্টেডিয়াম, যেটি এর আগে আর্জেন্টিনার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এখানে। তবে কানসাসের ওয়েদার তুলনামূলক ডালাস, মায়ামি কিংবা আটলান্টার যদি হিসেব করেন, সেই তুলনায় কিন্তু কানসাসের ওয়েদার কিছুটা সহনীয়, এবং বাইরে যদিও প্রচন্ড রোদ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, পরিষ্কার আকাশ। তবে আমার মনে হয় যে বিশ্বকাপের এই পর্যায়ে এসে এখন ছাদ খোলা হোক বা প্রচন্ড গরম হোক, এটা আসলে কোনো দলের জন্য এখন আর মানে ফ্যাক্টর হওয়া উচিত না, কারণ তারা অলরেডি 3টা এবং 2টো ম্যাচ সব মিলিয়ে 5টা ম্যাচ কিন্তু খেলে ফেলেছে, এবং প্রায় 1 মাসের লম্বা পথ, এবং এই ওয়েদারে মানিয়ে নেওয়া এটা মনে হয় না যে খুব বেশি একটা সমস্যা হওয়ার কথা। তবে আমার কাছে যেটি মনে হচ্ছে যে আর্জেন্টিনা তো একটু তারা একটু বাড়তি স্বস্তি তো অবশ্যই, কারণ এখানেই তাদের বেস ক্যাম্প, এখানে দীর্ঘদিন তারা অনুশীলন করেছে। শুধু এই কানসাসের বাইরে তারা অনুশীলন করেছে একদিন ডালাসে, এবং সেই ডালাসের অনুশীলনটাও ক্যান্সেল করা হয়েছিল শেষ পর্যন্ত। এই কানসাসের বাইরে তারা অনুশীলন করেছে ইন্টার মায়ামি মাঠে, যেখানে মেসির ক্লাব, এবং মায়ামিতে অনুশীলন করেছে। এরপর আটলান্টায় তারা একদিন অনুশীলন করেছে। তার মানে এই পুরো বিশ্বকাপের এই লম্বা সময়ে আর্জেন্টিনা এই কানসাসের বাইরে মাত্র 2 দিন অনুশীলন করেছে। কানসাসের বাইরে সেটা মায়ামি এবং আটলান্টায়। তো সব মিলিয়ে এটা তাদের জন্য কতটা কমফোর্ট জোন, এটা নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না, এবং এটা হয়তো সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনাকে একটা বাড়তি স্বস্তি তো অবশ্যই দেবে। তবে সুইজারল্যান্ড তারা কিন্তু একটা নীরব ভূমিকায় এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে। এই কোয়ার্টার ফাইনালে তারা চলে এসেছে, খুব বেশি আলোচনা নেই। 72 বছর পর তাদের ইতিহাসে, বিশ্বকাপের ইতিহাসে তারা কোয়ার্টার ফাইনাল খেলছে। 1954 সালে শেষ বিশ্বকাপটা খেলেছিল। কিছুটা নীরব ঘাতকের মতোই কিন্তু সুইজারল্যান্ড তারা এগিয়ে এসছে, এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে 2014 বিশ্বকাপে রাউন্ড অফ 16 এর লড়াইয়ে এই সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনা ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল, এবং সেই ম্যাচে আর্জেন্টিনা কিন্তু 90 মিনিটে তারা কোনো গোল করতে পারেনি, এবং অতিরিক্ত সময় গড়ানো সেই ম্যাচটা 118 মিনিটে মেসির অ্যাসিস্ট থেকে অ্যাঞ্জেল ডি মারিয়া তিনি গোলটা করেছিলেন। খুব কষ্টের একটা জয় নিয়ে তারা কোয়ার্টার ফাইনালে গিয়েছিল আর্জেন্টিনা। এই দু দলের লড়াইটা যে কতটা কঠিন হবে সেটা নিশ্চয়ই এই কানসাস সিটিতে সেই রোমাঞ্চ কিন্তু অপেক্ষা করছে। তবে সুইজারল্যান্ড তারা কিন্তু বেশ ব্যালেন্স একটা দল, যদিও তাদের এক সেরা তারকা এই ম্যাচটা মিস করবেন, এবং আর্জেন্টিনার বিপরীতে তারা কিন্তু ফুরফুরে মেজাজে আছে, কোনো ইনজুরি নেই, কোনো সমস্যা নেই, এবং খুব সম্ভবত তারা আগের ম্যাচের একাদশটা এই ম্যাচে শুরু করবে। সামি, তারেক, অলরেডি আমরা জানি যে সুইজারল্যান্ড একটা গোপন ফর্মুলা অবলম্বন করতে যাচ্ছে। একের পর এক পেনাল্টি শুট আউট তারা প্র্যাকটিস করছে। দ্যাট মিনস বুঝে নিতে পারি, আপনি আমি আমার সেন্স থেকে বুঝে নিতে পারি, আমাদের সেন্স থেকে, যে তারা কোন প্যাটার্নের ফুটবলটা আসলে খেলতে যাচ্ছে। এখন আর্জেন্টিনার সঙ্গে এই টাইপের লো ব্লক ফুটবল খেলে আদৌ কি আসলে লাভ থাকে, যখন প্রতিপক্ষ দলে লিওনেল মেসির মতো একজন থাকেন? খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আমি প্রথমে একটু দর্শকদের মনে করে দিতে চাই, এই উত্তর আমেরিকায় এর আগে 3টা বিশ্বকাপ হচ্ছিল, 3টাতেই কিন্তু লাতিনরা চ্যাম্পিয়ন হচ্ছিল। এবার এখন পর্যন্ত কোয়ার্টার ফাইনাল যে দলগুলো এসছে, মরক্কো এর মধ্যে বিদায় নিয়েছে, একমাত্র ইউরোপের বাইরে একমাত্র দেশ হচ্ছে আর্জেন্টিনা, এবং সেটি কিন্তু আর্জেন্টিনা তারা বর্তমান চ্যাম্পিয়ন, এবং তারা কিন্তু মেসি ম্যাজিকে এই পর্যন্ত অনেকটা এসছে। এখন সুইজারল্যান্ডের তাদের শক্তির জায়গা হচ্ছে তাদের ডিফেন্স এবং তাদের গোলরক্ষক। আপনি ধরে নিতে পারেন যে মেসির সামনে আরো একজন ভোজেনিয়া অপেক্ষা করছেন, সুইজারল্যান্ডের গোলরক্ষক কোভেল। তিনি কিন্তু এই বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স করেছেন, এবং তিনি ভোজেনিয়ার ভূমিকায় তাকে দেখা যেতে পারে, এবং আর্জেন্টিনাও কিন্তু সেই প্রস্তুতিটা নিয়ে রেখেছে। তবে আমার কাছে যেটা মনে হয় যে আর্জেন্টিনার আক্রমণ ভাগে মেসি ছাড়া বাকিদের একটা যেমন শূন্যতা বা দুর্বলতা আছে, তাদের ডিফেন্সেও কিন্তু একটা বড় সড় দুর্বলতা আছে। যদি আপনি দেখে থাকেন, যখনই আর্জেন্টিনা কাউন্টার অ্যাটাকে যায়, তখন কিন্তু তাদের সেন্টার ব্যাক রোমেরো বা লিসান্দ্রো তারা কিন্তু উপরে যে গোল করার চেষ্টা করেন, তখন একটা শূন্যতা তৈরি হয়। এই সুযোগটাই কিন্তু বাকি দলগুলো নেই। সুইজারল্যান্ড কিন্তু তারা কাউন্টার অ্যাটাক, মানে তাদের মেইন শক্তি হচ্ছে ডিফেন্স, এবং সেই ডিফেন্স থেকে গোল আদায়ে যখন তারা কাউন্টার অ্যাটাকে যাবে, তখন সেই আর্জেন্টিনার যে দুর্বলতাটা সেটা তারা নেয়ার চেষ্টা করবে। আবার সুইজারল্যান্ডের সবচেয়ে দুর্বলতার জায়গা হচ্ছে তাদের আক্রমণ ভাগ। আপনারা যে প্রতিবেদনটা দেখছিলাম যে কেন গোপন কৌশল তারা বেছে নিচ্ছে, তার বড় কারণটাই হচ্ছে তাদের আক্রমণ ভাগে, মানে নাম্বার 9 সেই অর্থে বলা যাবে না, মানে অনেকটা ফলস 9 নিয়ে তারা খেলছে, এবং সেই জায়গাটা কিন্তু তারা
বেশ স্ট্রাগল করছে এবং আর্জেন্টিনার বিপক্ষে এই কৌশল নেওয়ার একটা বড় কারণই হচ্ছে এটা, যেহেতু তাদের ডিফেন্স ভালো, গোলরক্ষক ভালো, কোনোভাবে যদি ম্যাচটাকে টেনে টুনে টাই ব্রেকারে নেওয়া যায়, সেই জায়গাটায় তারা একটা স্বপ্ন দেখছে, সেই জায়গাটায় হয়তো আর্জেন্টিনাকে হারানো যেতে পারে। এটার আরো একটা বড় কারণ হচ্ছে, আপনি যদি দেখেন যে লাস্ট তারা রাউন্ড অফ 16 এ ম্যাচটা খেলেছে আরেক লাতিন দেশ কলম্বিয়ার বিপক্ষে। কলম্বিয়া কিন্তু এবার বেশ শক্তিশালী এবং ভালো দল ছিল। তারা কিন্তু কলম্বিয়াকে সেম স্ট্র্যাটেজিতে রুখে দিয়েছে এবং ম্যাচটাকে টাই ব্রেকারে নিয়েছে এবং সেখানে তাদের যে গোলরক্ষক সেই ম্যাচটা কিন্তু সুইজারল্যান্ডকে জিতে দিয়েছে। তো এখন পর্যন্ত সুইজারল্যান্ডের কোচের কাছে এটাই মনে হচ্ছে যে তাদের জন্য এটাই হচ্ছে আর্জেন্টিনাকে হারানোর সবচেয়ে বেস্ট অপশন। যেহেতু তার হাতে আক্রমণ ভাগে ভালো কোনো শক্তি নেই, সেক্ষেত্রে তিনি এই কৌশলটাই বেছে নিয়েছেন, যেটা দিয়ে তিনি আরেক লাতিন দেশ কলম্বিয়াকে এই আসর থেকে বিদায় করেছেন। সবকিছু মিলে সুইজারল্যান্ডের জন্য এই জন্য হয়তো ট্রেনিং এ কোচ এই গোপন যে কৌশল বা অস্ত্র যেটা বলা হচ্ছে, যে আমরা প্রতিবেদনে দেখেছি বা তাদের অনুশীলন দেখেছি, এটা নেওয়া ছাড়া সুইজারল্যান্ডের খুব একটা ভালো অপশন হাতে নেই। সামি, এখন পর্যন্ত কেমন খবর পেয়েছেন আসলে? তালিয়াফিগো এবং প্যারাদেস তারাই কি স্টার্ট করতে যাচ্ছেন? আগের দিন তো খুব এফেক্টিভ ছিলেন এই দুইজন। যেহেতু বৃহস্পতিবার এখানকার যুক্তরাষ্ট্রের সময় তারা ক্লোজ ডোর অনুশীলন করেছে এবং আর্জেন্টিনা যে কতটা সিরিয়াস, আপনি দেখেন মায়ামিতে তারা আটলান্টায় তারা ম্যাচটা খেলেছে এবং ম্যাচটা বিকেল নাগাদ শেষ হয়েছে এবং তারপরে কিন্তু রাতের মধ্যে তারা আবার কানসাসে চলে এসে পরদিন সকালেই তারা কিন্তু অনুশীলন করেছে, সকালে না বিকেল অনুশীলন করেছে এবং সেটা ওপেন ছিল এবং মেসি সহ যারা পুরো দল ছিল তারা কিন্তু অনেকটা রিল্যাক্স মুডে ছিলেন। আর বাকি যারা ম্যাচ খেলেনি তাদেরকে নিয়ে চেষ্টা করেছেন। তবে বৃহস্পতিবার পরদিন যে ট্রেনিংটা সেটা কিন্তু ক্লোজ ডোর ছিল এবং আর্জেন্টিনার গণমাধ্যম কর্মীদের সঙ্গে আমরা কথা বলছি এবং তাদের কাছ থেকে আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি। তারা কিন্তু একটা ইনফরমেশন দিয়েছেন যে এই ম্যাচটাও কোচ খুব বেশি পরিবর্তনের পক্ষে না। স্কালোনি তিনি চাচ্ছেন যে আগের ম্যাচের একাদশটা এই ম্যাচে খেলাচ্ছেন, তাগলিয়াফিকো এবং যে পারেদেস তিনি, তারা এই দুজন মোটামুটি খেলবেন, এটা অনেকটাই নিশ্চিত। এবং যে জায়গাটা হচ্ছে যে আর্জেন্টিনার সবচেয়ে শক্তি জায়গা মিডফিল্ডে এনজো ফার্নান্দেজ, ডিপল, ম্যাকঅ্যালিস্টারের সাথে পারেদেস তিনি দুর্দান্ত খেলেছেন এবং সেই জায়গাটায় ভরসা রাখতে চাচ্ছেন এবং ডিফেন্সে তাগলিয়াফিকো মেদিনার পরিবর্তে তিনি কিন্তু জায়গাটা অনেকটা নিশ্চিত করে ফেলেছেন এবং অনুশীলন বা আর্জেন্টাইন গণমাধ্যম কর্মীরা যেটা বলছেন যে এই ম্যাচে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম এবং যেটি হতে পারে যে হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ এই দুইটা জায়গা খুব সম্ভবত রিশাফল হতে পারে। এর আগে পুরো ম্যাচ গুলো খেলেছেন লাউতারো মার্টিনেজ, গত ম্যাচে হুলিয়ান আলভারেজ সুযোগটা পেয়েছিলেন, তিনি কাজে লাগাতে পারেননি, কিন্তু তার পরিবর্তে নেমে লাউতারো মার্টিনেজ কিন্তু খুবই ভালো খেলেছেন। তো কোচ স্কালোনির জন্য ডিফেন্স লাইনে পরিবর্তনের সম্ভাবনা একেবারেই কম, বলা যায় যে একেবারে শেষ মুহূর্তে এসে যদি কোনো ধরনের কোনো দুর্ঘটনা না হয়, যেহেতু আজকে এখানকার যুক্তরাষ্ট্রের সময় রাত 8টায়, মানে যে ম্যাচ টাইম, সেই ম্যাচ টাইমে আজকে শেষ অনুশীলনটা আর্জেন্টিনা করবে। এই অনুশীলনটা দেখলে আমরা একদম খুব ভালোভাবে বলতে পারবো যে স্কালোনি তার সিদ্ধান্তের থেকে সরে এসেছেন নাকি তিনি সেই আগের একাদশটা নিয়েই তিনি তার পরিকল্পনাটা করছেন। সরি।